স্বাগত নিউজ 24 সংবাদে, সাথে আছি আমি আকাশ এহসান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি পুরো খবর। দ্বিতীয় ডোজের টিকা না পেয়ে কেন্দ্র থেকে ফিরে যাচ্ছেন অনেকে। রাজধানীর বেশ কিছু কেন্দ্রে আসা মানুষের অভিযোগ, SMS পাওয়ার পরও টিকা পাচ্ছেন না তারা। বলছেন টিকা না থাকলেও সেটিও জানানো হচ্ছে না। তবে কিছু কেন্দ্রে এখনও চলছে টিকাদান, তাও শেষ পর্যায়ে। এদিকে দ্বিতীয় ডোজের টিকা কবে পাওয়া যাবে তা এখনও জানেন না নীতি নির্ধারকরা। 1 মাসের মধ্যে চীন ও রাশিয়া থেকে আমদানির টিকা পাওয়া যাবে বলে আশা তাদের। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। রাজধানীর জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে সরকার নির্ধারিত টিকাদান কেন্দ্র। বেলা 1টার আগেই সবকিছু গুটিয়ে চলে গেছেন টিকা প্রয়োগের নির্ধারিত ব্যক্তিরা। সেখানে থাকা একজন জানান, টিকা যা ছিল শেষ হয়ে গেছে। তাদের টিকা শেষ হয়েছে, তারা বন্ধ করে চলে গেছে। SMS পাওয়া অনেকেই এসে হতাশ হয়ে ফিরে যান। তাদেরকে নির্দেশনা দেওয়ার কেউই নেই। আপনার সময় মতন আসলে তো এখানে টিকা পাবেন না। আপনার টাইম যদি 10টা থেকে 2টা পর্যন্ত থাকে, আমি একটা অনুসারে আসলে আপনারা টিকা থাকবে ততক্ষণই দিবে। আমরা তো এখন কোনো কর্তৃপক্ষের পাচ্ছি না। আমরা যদি কর্তৃপক্ষের কোনো লোককে পেতাম তাহলে হয়তো আমরা একটা কথাবার্তা বলে যেতে পারতাম। এখন থেকে বলতেছে যে টিকা নাই, আজকে শেষ, টাইম নাই, টিকা শেষ হয়ে গেছে, আজকে আর নাই। আর জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখা যায় টিকা দেওয়া হচ্ছে, তবে একেবারেই শেষ পর্যায়ে বলে জানান দায়িত্বরতরা। আমার কোনো মেসেজ আসার অপেক্ষায় ছিলাম। আমি সরাসরি ডাক্তার হিসেবে এসে পরিচয় দিলাম এবং আমাকে সরাসরি আহ্বান করা হলো যে আপনি নিতে পারেন। ভারতের সাথে চুক্তি অনুযায়ী টিকা না পাওয়ায় আপাতত দ্বিতীয় ডোজের টিকা পাচ্ছেন না অন্তত 14 লাখ মানুষ। তবে কবে পাবেন তাও নিশ্চিত নয়। আগামী 24 তারিখ পর্যন্ত সরকারিভাবে সবাইকে টিকা দেওয়ার কথা। এরপরে আর সরকারের কাছে মজুদ থাকবে না যে আমরা 12 সপ্তাহের মধ্যেই, আমি 16 সপ্তাহের কথা ভাবছি না, 12 সপ্তাহের মধ্যেই বিদেশ থেকে অ্যাস্ট্রাজেনেকা আনার ব্যাপারে সরকারের যে কূটনৈতিক তৎপরতা, তাতে মাননীয় প্রধানমন্ত্রী সফল হবেন। টিকা উৎপাদন দীর্ঘ প্রক্রিয়া, এজন্য চীনের সিনোফার্ম ও রাশিয়ার স্পুটনিক ভি টিকা আগামী 1 মাসের মধ্যে বাণিজ্যিকভাবে আসা শুরু হবে বলে আশাবাদী টিকা কমিটি। এবং সিনোফার্ম স্পুটনিক মিলে রাশিয়া এবং চীনের প্রায় 1 কোটি ডোজ আমরা আগামী 1 মাসের মধ্যে পাবো বলে আশা করছি। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও 30 জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন 1272 জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরে এ তথ্য জানানো হয়। দেশে এ পর্যন্ত করোনায় মোট মারা গেছে 12,211 জন। আর এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন 7,82,129 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,115 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 7,24,209 জন। করোনার ভারতীয় ধরন আতঙ্ক ছড়াচ্ছে যশোর ও লালমনিরহাটে। ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের পর থেকে এখন পর্যন্ত দেশে ফেরা বাংলাদেশিদের মধ্যে 5 জনের শরীরে করোনার ভারতীয় ধরন মিলেছে। এর মধ্যে 3 জনকে শনাক্ত করা হয় মঙ্গলবার। এদের সবাই এখন বেনাপোলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন আছেন। এদিকে লালমনিরহাটে বুড়িমারি সীমান্ত দিয়ে প্রবেশ করা 3 শিক্ষার্থীর শরীরেও ভাইরাস পাওয়া গেলেও তা ভারতীয় ধরন কিনা নিশ্চিত হতে পারেনি স্থানীয় প্রশাসন। রিপন হোসেন ও রেজাল করিম মানিকের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। ভারতের সঙ্গে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর ও গুরুত্বপূর্ণ চেকপোস্ট বেনাপোল। গেল 26 এপ্রিল থেকে সীমান্ত বন্ধের পর বিশেষ অনুমতি নিয়ে এই চেকপোস্ট অতিক্রম করেছেন আটকে পড়া প্রায় 3000 বাংলাদেশি। বেনাপোল ও যশোর সদরসহ আশপাশের 5 জেলায় এসব মানুষকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়। সম্প্রতি ভারত ফেরত 2 যাত্রীর শরীরে করোনার ভারতীয় ধরন নিশ্চিত হওয়ার পর থেকে আতঙ্কিত যশোর ও আশপাশের অঞ্চলের মানুষ। তাদের রুমে যে কাজ করি সেটা তো আতঙ্কের ভিতরে থেকেই কাজ করতে হয়, তারপরেও তো কাজ করতেই হবে আমাদের। ঢুকতে গেলে আমরা ভয় পাই তো আর কিছু করতে পারি না, যেহেতু আমাদের কাজ করতেই হবে। মালিক মহাজনের প্রতিষ্ঠানে আমরা চাকরি করি, যেহেতু আমরা মোটামুটি সবাই বাসার ভিতরে বন্দী। আমরা সচরাচর বাসা থেকে বাইরে হচ্ছে না, এই একটাই কারণ, এই ভেরিয়েন্টের কারণে। সচেতন মহলের ধারণা, কোয়ারেন্টিন ব্যবস্থার দুর্বলতায় হোটেল কর্মচারী কিংবা সরকারি কর্মচারীদের মাধ্যমে ছড়াতে পারে ভারতীয় ভেরিয়েন্ট। তবে সিভিল সার্জন বলছেন, সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে স্বাস্থ্য বিভাগ। কোয়ারেন্টাইন সিস্টেমটা আমরা মেডিকেল বিষয়টি আমরা দেখছি। আমরা ইতিমধ্যে মিটিং করেছি এবং সিদ্ধান্ত হয়েছে যে নিরাপত্তা সহ সার্বিক তাদের থাকা এবং খাওয়ার জন্য কোনো অসুবিধা না হয় সে বিষয়টি নিশ্চিত করা হবে।
লালমনিরহাটের বুড়িমারি চেকপোস্ট হয়ে বাংলাদেশে ফিরে আসা 3 শিক্ষার্থীর করোনা শনাক্ত হয়েছে সম্প্রতি। তারা ভারতীয় ডাবল মিউটেন্টে আক্রান্ত কিনা নিশ্চিত না হলেও আতঙ্ক ছড়িয়েছে বুড়িমারিতে। ওই শিক্ষার্থীরা এখন সেখানকার একটি হোটেলে কোয়ারেন্টিনে আছেন। ওদের শরীরে যদি রোগ থাকে তাহলে তো ওদের সামনে যদি আমরা যাই তা আমাদেরও ধরতে পারে। এই জন্য আমরা আমাদের মতো আমরা সেভ হয়ে থাকি। আমাদের দেশে তো করোনা খুবই কম সংখ্যা আছে, কিন্তু ইন্ডিয়াতে বেশি সংখ্যা। এই কারণে আমরা অনেক ভয়ানক আতঙ্কে আছি। যদি ওরা আসে তখন তো আবার বেশি হইতে পারে আমাদের দেশেও। পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা অবশ্য আতঙ্কের কারণ নেই বলছেন। সঠিক পদ্ধতি মেনে যাত্রীদের কোয়ারেন্টিন নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। যারা স্টুডেন্ট তাদের মধ্যে 100 জন আমাদের এই বুড়িমারি পাটগ্রামের বিভিন্ন হোটেলে আমরা কোয়ারেন্টাইন করে রেখেছি, ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন। এর মধ্যে আমরা 12 জন এবং 23 জন, মোট 35 জনকে আমরা রিলিজ করেছি, যাদের 14 দিন কোয়ারেন্টাইন সম্পূর্ণ হয়েছে এবং যাদের RT-PCR টেস্ট নেগেটিভ আসছে। 26 এপ্রিল থেকে 17 মে পর্যন্ত বিশেষ অনুমতি নিয়ে বুড়িমারি চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন 2 শতাধিক বাংলাদেশি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এখনও ঢাকামুখী মানুষের চাপ সড়ক ও নৌপথে। ফেরিতে গাদাগাদি করে এবং সড়ক পথে ভেঙে ভেঙে রাজধানীর পথে কর্মজীবী মানুষ। যেখানে থাকছে না স্বাস্থ্যবিধির বালাই, পাশাপাশি খরচ হচ্ছে কয়েকগুণ বেশি। এর ফলে শিগগিরই দেশে করোনা তৃতীয় ঢেউয়ের আশঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। প্রতিনিধিদের সাথে নিয়ে আরো জানাচ্ছেন প্লাবন রহমান। সরকারি বিধিনিষেধ তোয়াক্কা না করেই ঈদের আগে প্রিয়জনের কাছে ছুটেছে ঢাকাবাসী। ঈদ শেষে আবারও বেড়েছে লকডাউন বিধিনিষেধ, কিন্তু একইভাবে ফিরছে মানুষ। দূরপাল্লার বাস ও লঞ্চ বন্ধ থাকায় কর্মস্থলে ফিরতে দুর্ভোগ বিড়ম্বনায় সঙ্গী রাজধানীমুখী কর্মজীবীদের। যে দুর্ভোগ বিড়ম্বনা শেষ বেলায় আরো বাড়িয়েছে বৃষ্টি। পুরো রাস্তায় প্রচুর জ্যাম। পরে এক সিট তো ফাঁকা নাই, আরো দাঁড়ায় যাত্রী নিতেছে, কিন্তু পুলিশ তো কিছুই বলে না। দেখতেছে, ছাড়ে দিতেছে, টাকা নিতেছে, ছাড়ে দিতেছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের ঢাকায় যাতায়াতের অন্যতম পথ মাদারীপুরের বাংলা বাজার, যেখানে এক একটি ফেরির অপেক্ষায় হাজার হাজার মানুষ। ফেরি আসতেই এমন পরিস্থিতির মধ্য দিয়েই যাত্রা শুরু। যে জায়গায় ভাড়া মনে করেন যে 50 টাকার ভাড়া, এই জায়গায় 250 টাকা ভাড়া যাচ্ছে। লকডাউনটা খুলে দিত, আমরা স্বাভাবিকভাবে যেতে পারতাম। দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের রাজধানীতে যাতায়াতের আরেক পথ রাজবাড়ীর দৌলতদিয়া। ফেরিতে গাদাগাদি করে নদী পার হতে পারলেও পাটুরিয়া ঘাটে নেমেই পরিবহন সংকট। আর এই সুযোগে কয়েক গুণ বেশি ভাড়া আদায় করছে ছোট ছোট পরিবহন। গাড়ি পাওয়া যাচ্ছে না, গাড়িতে অনেক ভাড়া বেশি, কিন্তু তারপরে কষ্ট করে যাইতে হবে। গাড়ি করার খুব প্রবলেম। এখন মহিলা আসছে 30 টাকার ভাড়া 150 টাকা করে চাই একজন পিস। মহাসড়কে ঢাকামুখী যাত্রীদের ভোগান্তির চিত্র প্রায় একই রকম। ট্রাক, প্রাইভেট কার কিংবা মাইক্রোবাসে গাদাগাদি করে ফিরছেন বেশিরভাগ। ভোগান্তি আরো বাড়িয়েছে গরম আবহাওয়া। আমরা বাস পাচ্ছি না, কি করব, সামনে উঠে যাচ্ছে, পিছনে তো আমরা যেতে পারবো না। গাড়ি ঘোড়া ব্যবস্থা বন্ধ, এদিকে অন্যান্য গাড়িতে ভাড়া বেশি। এখান থেকে ঢাকা নিচ্ছে আপনি 1600 টাকা ভাড়া। এ অবস্থায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা 1-2 সপ্তাহের মধ্যে বাড়তে পারে করোনার সংক্রমণ। এই যে মানুষ ঢাকার থেকে বেরিয়ে গিয়েছে এবং তারা স্বাস্থ্যবিধি না মেনে আবার ঢাকা আসছে, এর ফলে তৃতীয় ঢেউয়ের সম্ভাবনা আছে। স্বাস্থ্যবিধি না মেনে আসার কারণে, যাওয়ার কারণে সংক্রমণ বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ভারতের ভয়াবহ করোনা পরিস্থিতির কথা তুলে ধরে বিশেষজ্ঞরা বলছেন, খারাপ পরিস্থিতি এড়াতে স্বাস্থ্যবিধি মেনে চলাই এখন অন্যতম পথ বাংলাদেশের সামনে। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। বজ্রপাতে দেশের 6টি জেলায় অন্তত 16 জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে নিয়ে বিকেলের মধ্যে সব ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বেশিরভাগই কৃষক। মাঠে ফসল তোলার কাজ করতে গিয়ে তারা বজ্রপাতের শিকার হন। নেত্রকোনার 4টি উপজেলায় মারা গেছেন 8 জন। এছাড়া কিশোরগঞ্জে 2 জন, মানিকগঞ্জে 2 জন, সুনামগঞ্জ, ময়মনসিংহ ও ফরিদপুরে 1 জন করে মারা গেছেন। নেত্রকোনার 4টি উপজেলায় ঘণ্টাখানেকের ব্যবধানে বজ্রপাতে 8 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। মঙ্গলবার বিকেলে জেলার কেন্দুয়া, খালিয়াজুড়ি, মদন ও পূর্বধলা উপজেলায় এসব ঘটনা ঘটে। নিহতদের মধ্যে কেন্দুয়ায় 2 জন, খালিয়াজুড়ির 3 জন, মদন উপজেলার 2 জন এবং পূর্বধলা 1 জন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমানে অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আফরাফ দেওয়ান মনে করেন, বাংলাদেশের মানুষের বজ্রপাত সম্পর্কে সচেতনতা না থাকায় মৃত্যু পরিমাণ দিন দিন বাড়ছে। গত 20 বছর তিনি দেশের বজ্রপাত নিয়ে গবেষণা করছেন। শহরের ক্ষেত্রে আপনি দেখবেন অনেক আর্থিং থাকে বিল্ডিং এর উপরে, ওই আর্থিং এর কারণে সেখানে বজ্রপাতে মানুষ মারা যায় না। কিন্তু গ্রামে এই আর্থিং গুলি না থাকাতে আপনার বজ্রপাত মানুষের উপর সরাসরি আঘাত করে দেখেই সে সাথে সাথে মারা যায়। আর পানির পাশে অথবা কোনো লোহার পাশে বা কোনো গাছের নিচে
দাঁড়ানোটা অবশ্যই উচিত না বজ্রপাতের সময়, কিন্তু আমাদের যে এই সচেতনতাগুলি না থাকার কারণে বজ্রপাতের মৃত্যুর পরিমাণ দিন দিন বাড়ছে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ঢালাওভাবে বিদেশি পরামর্শক নিয়োগ না করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় তিনি এর নির্দেশনা দেন। এদিন আসছে 2021-22 অর্থ বছরের জন্য 2,36,793 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির খসড়া অনুমোদন দেওয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। মহামারীকালে দেশের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে নানা কৌশল এবং বৈচিত্র্যতা আনা হলেও খুব বেশি সুফল মেলেনি। হিসাব বলছে চলতি অর্থবছরের 9 মাস শেষে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি বাস্তবায়ন হয়েছে মাত্র 42%, যা গত 5 অর্থ বছরে সবচেয়ে কম। এমন নাজুক বাস্তবতায় আগামী অর্থ বছরের জন্য এডিপি বাস্তবায়নে 2,36,793 কোটি টাকা খরচ করতে চায় সরকার, যেখানে সব মিলে প্রকল্প সংখ্যা 1,500-এরও বেশি। আর খাতভিত্তিক বরাদ্দে সবচেয়ে উপরে পরিবহন ও যোগাযোগ এবং প্রকল্পের দিক থেকে প্রাধান্য পেয়েছে রূপপুর, যার খসড়া অনুমোদন দেয়া হয় এনইসি বৈঠকে। মঙ্গলবার এনইসি চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শুরু হয় বৈঠক। এনইসি মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকেও যুক্ত হন একাধিক মন্ত্রী। ব্যবসা বাণিজ্য সবই বাড়বে। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, করোনাকালে খাদ্য ঘাটতি না হওয়ায় পেছনে সবচেয়ে বড় অবদান কৃষির। একাধিক নির্দেশনায় জানান ক্রয় ক্ষমতা ও উৎপাদনশীলতা বাড়াতে পড়ে থাকা সব জমি চাষাবাদের আওতায় নিয়ে আসার। আমাদের খাদ্য উৎপাদনটা আমাদের অব্যাহত রাখতে হবে যেন কোনো মতে আমাদের খাবারের অভাবটা না হয়। আর আমাদের যারা ইয়াং জেনারেশন তাদেরকে উৎসাহিত করেন, আপনারা ট্রেনিং দেন, বলেন যে যাদের নিজের বাড়ি অনেক জমি জমা পড়ে থাকে সেগুলো পড়ে থাকবে কেন, সেগুলো চাষবাসের আওতায় নিয়ে এসে খামার করে অনেক টাকা বানাতে পারে, এমনকি ইন্ডাস্ট্রির মালিকও হতে পারে। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের বলেন, ঢালাওভাবে বিদেশি পরামর্শক নিয়োগ না দেয়া এবং করোনায় ক্ষতিগ্রস্ত প্রকল্পগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাস্তবায়নেরও নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। করোনা ভাইরাসের কারণে অনেক প্রকল্পের কাজ আমরা শেষ করতে পারিনি, এইগুলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শেষ করতে হবে, এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা। পরিকল্পনা মন্ত্রী জানান, করোনার মাঝেও সুসংবাদ হলো দেশের মাথাপিছু আয় $2,064 থেকে 9% বেড়ে দাঁড়িয়েছে $2,227। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। চট্টগ্রামে চাঞ্চল্যকর মৃত্যু হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে বলে দাবি করেছে পিবিআই। তারা বলছে, স্বামী বাবুল আক্তারের পরিকল্পনায় ভাড়াটে খুনিদের হাতে প্রাণ গেছে স্ত্রী মাহমুদা খানম মৃত্যুর। শ্বশুরের করা মামলায় বাবুল আক্তার গ্রেফতারের পর মৃত্যুর হত্যার অনেক তথ্য আসছে। এদিকে মামলায় সব আসামিকে দ্রুত গ্রেফতারের দাবি মৃত্যুর পরিবারের। আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় চট্টগ্রাম থেকে নয়ন বুড়া জয়ের রিপোর্টে বিস্তারিত। বাবুল আক্তার সবার সামনে চৌকস ও সাহসী এক পুলিশ কর্মকর্তা, এখন স্ত্রী মৃত্যু হত্যার আসামি। 5 দিনের রিমান্ড শেষে আদালতে জবানবন্দি না দিলেও পুলিশের জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে থলের বেড়াল। মৃত্যু হত্যার ছক এঁকেছেন বাবুল। দায়িত্ব দেয়া হয় বাবুলের সোর্স মুসাকে। টাকার বিনিময়ে সেই দায়িত্ব পালন করে মুসা। কিছু তথ্য এসেছে যে টাকা পয়সার ব্যাপারটা তো কিছুটা এসেছেই, তারপরে কিলিং মিশনে কারা ছিল, উনি কাদেরকে এই দায়িত্বটা দিয়েছিলেন, কিভাবে করেছেন, কিছুটা বলেছে। তো উনি কিন্তু এতদিন ধরে সবাইকেই মিসগাইড করে গিয়েছেন। এখনও আমাদেরকে মিসগাইড করেছেন কিনা সেটা অন্তত তথ্যগুলো যাচাই না করা পর্যন্ত কিন্তু শিওর হয়ে বলা যাবে না। তবে রিমান্ড শেষে জবানবন্দি না দেওয়ায় বাবুলকে কারাগারে পাঠান বিচারক। মৃত্যুর পরিবার বলছে, এই মামলার অন্যান্য আসামিদেরও গ্রেপ্তার করলে উন্মোচিত হবে আসল রহস্য। এখন আগের মামলার আসামি জামিনে আছে, যারা জামিনে আছে তাদেরকে এই মামলা গ্রেফতার করতে হবে, আর যারা জামিনে নাই তাকে কোর্টে প্রেয়ার দিয়ে এই মামলা তাদেরকে গ্রাস করতে হবে। আগের মামলা বাদ হবে আর তারা অ্যারেস্ট হবে। আমি যে মামলা বাদী সেই মামলায় আইনজ্ঞরা বলছেন, চাঞ্চল্যকর এই হত্যা মামলার গতি ফিরেছে পিবিআই এর হাতে। মুসা সহ অন্যান্য আসামিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তাদের। যেহেতু পিবিআই এর হাতে মামলাটি আছে, অতএব কারণে মুসার যে বিষয়টা এখন ধূম্রজালের মধ্যে আছে, মুসাও নিশ্চয়ই আপনার এই তদন্তে বেরিয়ে আসবে। পিবিআই বলছে, অন্যান্য আসামিদেরও জিজ্ঞাসাবাদ ও সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া চলমান। প্রয়োজনে বাবুলকে আবারও রিমান্ডে চাইবে পুলিশ। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। সরকারি নথি চুরির চেষ্টার অভিযোগের মামলায় গ্রেপ্তার সাংবাদিক রোজিনা ইসলামের রিমান্ড নাকচ করে কারাগারে পাঠিয়েছেন আদালত। এদিকে মামলা প্রত্যাহার করে রোজিনার মুক্তির দাবিতে রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ সাংবাদিকরা। স্বাস্থ্যমন্ত্রীর দাবি, তাকে নির্যাতন করা হয়নি,
অন্যদিকে রোজিনাকে নির্যাতনে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর এই ঘটনায় স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের পদত্যাগ দাবি করেছেন বিএনপির মহাসচিব। নাইমাল জিকোর প্রতিবেদন। নিরাপত্তার চাদরে মোড়ানো আদালত ও এর আশপাশের এলাকা, এমন কঠোর নিরাপত্তা ব্যবস্থা দেখে কোনো উচ্চমার্গীয় আসামির জন্য মনে হলেও আসলে এ ব্যবস্থা একজন গণমাধ্যম কর্মীকে আদালতে হাজির করার জন্য। সোমবার রাতে অফিসিয়াল সিক্রেট অ্যাক্টে গ্রেফতার প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে শাহবাগ থানা থেকে আদালতে নেওয়া হয়। চাওয়া হয় 5 দিনের রিমান্ড। তবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম তা নাকচ করে কারাগারে পাঠান রোজিনাকে। সরকারের যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সিকিউরিটিটা এখানে আউট করার সম্ভাবনা আছে, এই জন্য এই মামলাগুলো হয়েছে। যে সেকশনসগুলো অভিযোগগুলো রয়েছে তা এই আইন অনুযায়ী সেটি হচ্ছে জামিনযোগ্য। স্বাস্থ্যমন্ত্রীর দাবি টিকা চুক্তির গুরুত্বপূর্ণ নথি চুরির চেষ্টাকালে রোজিনাকে আটক করে পুলিশে দেওয়া হয়, তাকে নির্যাতন করা হয়নি। যে ওখানে বসে পড়ছে, শুয়ে পড়ছে, তাকে নিতে পারতেছিল না, বের করতে পারে, এটা নিয়েই অনেকক্ষণ সময় গেছে, এটি আমাকে বলা হয়েছে। এবং কোনো শারীরিকভাবে কোনো রকমের যে নির্যাতন বা আঘাত এটা কিন্তু হয় নাই। এদিকে গণমাধ্যম কর্মীদের এভাবে হেনস্থা করার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটানোয় স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের পদত্যাগ দাবি করেছেন বিএনপি মহাসচিব। 5 ঘন্টা আটক করে তারপরে মানসিক শারীরিক নির্যাতন করে তারপরে তাকে পুলিশে হ্যান্ডওভার করা এবং তারপর সেখানে তাকে মিথ্যা মামলা দেওয়া, এটা ধিক্কার জানাই আমি। অন্যদিকে সাংবাদিক রোজিনাকে হেনস্থা ও গ্রেফতার বিষয়ে ডাকা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন বয়কটের মধ্য দিয়ে দিনের প্রতিবাদ শুরু করেন সাংবাদিকরা। পরে জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, কারওয়ান বাজারে এই ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন বিক্ষুব্ধ সাংবাদিকরা। জনগণের স্বার্থে, জনগণের কল্যাণে যে কোনো তথ্য নিয়ে জন্য ছবি উঠানো কোনোক্রমেই সেটা চুরি নয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। তার অনুপঙ্গ বিশ্লেষণের জন্য একটি তদন্ত কমিটি গঠন করতে হবে। এই ঘটনাকে কেন্দ্র করে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন সাংবাদিক নেতারা। এই ধরনের হেনস্থা করার কোনো অধিকার কারো নেই, তো এরা কারা কি জন্য করেছে এটা তদন্ত করতে হবে, এটা বিচার করতে হবে। রাজধানীর বাইরে দেশের বিভিন্ন স্থানেও সাংবাদিক রোজিনা ইসলামের গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেন সাংবাদিকরা। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলাম অবশ্যই ন্যায় বিচার পাবেন বলে আশ্বস্ত করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার রাতে গুলশান আইনমন্ত্রীর বাসায় দেখা করতে যান সাংবাদিকরা। এ সময় সাংবাদিক রোজিনাকে হেনস্থার বিষয়ে সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি করেন প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। আলোচিত বিষয়টি নিয়ে সাংবাদিকদের আশ্বস্ত করেন আইনমন্ত্রী। এরকম একটা ঘটনায় সরকার এবং সাংবাদিকদের সাথে দূরত্ব সৃষ্টি হোক, এরকম কোনো কাজ সরকার নিশ্চয়ই, এরকম যদি কোনো থাকে, সন্দেহ থাকে, সেটা দূরীকরণের জন্য সরকার চেষ্টা করবে। জামিনের শুনানি আদালত নিশ্চয়ই দেখবেন, আদালত সব কিছু বিবেচনা করবেন। আমিও প্রসিকিউশনকে মামলাটা খুঁটিয়ে দেখার জন্য বলব। ন্যায় বিচার অবশ্যই পাবেন, এইটুকু আমি আপনাদেরকে বলতে পারি। লিবিয়া ইউরোপ যাওয়ার পথে তেউনিসিয়া উপকূলে একটি নৌকাডুবির ঘটনায় 33 বাংলাদেশিকে জীবিত উদ্ধার করেছে দেশটির নৌবাহিনী। মঙ্গলবার সকালে তাদের উদ্ধার করা হয়। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের খবরে জানা যায়, উত্তর আফ্রিকার দেশ তেউনিসিয়ার উপকূলে নৌকাডুবিতে অন্তত 50 যাত্রী নিখোঁজ হয়েছেন, যাদের 33 জনকে পরে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারকৃতরা সবাই বাংলাদেশি বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থা IOM। এই ঘটনায় নিখোঁজ থাকাদের অধিকাংশই বাংলাদেশি ও কয়েকজন সুদানের নাগরিক বলে জানায় এপি। IOM এর ভূমধ্যসাগরীয় দফতরের মুখপাত্র ফাবিও ডি গিয়াকোমো টুইটারে বলেছেন, জীবিত উদ্ধার হওয়া বাংলাদেশিরা জানিয়েছেন রোববার লিবিয়ার জাওয়ার উপকূল থেকে তারা যাত্রা করছিলেন। রাজনীতিতে গুণগত পরিবর্তন চায় দেশের মানুষ, এ লক্ষ্যে কাজ করছে বাংলাদেশের কল্যাণ পার্টি, বলছেন দলটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম। তার অভিযোগ, বড় দুই দলে জবাবদিহিতা নেই। রাজনীতিতে অসৎ ব্যক্তির প্রবেশ ঠেকাতে এই দুই দলের ওপর চাপ প্রয়োগ করতে হবে বলেও পরামর্শ সৈয়দ ইব্রাহিমের। বিস্তারিত তৌহিদ শান্তর প্রতিবেদনে।
গেল জানুয়ারিতে রাজধানীর এক রেস্টুরেন্টে একটি দোয়া মাহফিলের আয়োজন করেন সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম। অনুষ্ঠানে যোগ দেন অন্তত 50 জন সাবেক সামরিক কর্মকর্তা। উপস্থিত হন 25টি রাজনৈতিক দলের নেতা ও 4 জন সাবেক সচিব সহ অন্তত 20 জন আমলা। একসাথে বসে একসাথে হুঙ্কার দেন। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আইনজীবী সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারাও ছিলেন। বক্তাদের কথায় রাজনৈতিক বক্তব্যই প্রাধান্য পায়। দোয়া মাহফিলের ব্যানারে ব্যতিক্রমী এই রাজনৈতিক সভাটি নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে তখন ছড়িয়ে পড়ে নানান কথা। উদ্যোগটা নিলেও আপনারা প্রকাশ্যে মঞ্চে যা দেখেন তার পিছনের অংশটা আপনারা দেখেন না। এখানে আন্তর্জাতিক, আঞ্চলিক, দেশীয় রাজনীতির বাধা অনেক। সৈয়দ ইব্রাহিম বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের সক্রিয় সদস্য। তবুও তিনি মনে করেন বিএনপিতে তো নেই, আওয়ামী লীগেও জবাবদিহিতা নেই। দলগুলিতে জবাবদিহি আনতে হবে। রাজনীতি স্বচ্ছ ব্যক্তিরা, সৎ এবং মেধাবী জ্ঞানী ব্যক্তিরা যেন রাজনীতি করার সুযোগটা পায়। আমি আমাদের যে দুই মহান নেত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলবো, তাদের দলের প্রতি শ্রদ্ধা, এবং আমি তো একটি দলের সঙ্গে প্রধান শরিক হিসাবে চলি। আমাদেরকে বাইরের মানুষ তাদেরকে অনুরোধ, আবদার এবং বাধ্য করতে হবে। রাজনীতিতে এখন ব্যক্তি স্বার্থই প্রাধান্য পাচ্ছে, এই অভিযোগও করেন তিনি। Our politics has to a large extent been sold to outside interest. কিন্তু বলা হয় বাংলাদেশকে বাঁচাও, বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের অগ্রগতি, আসলে সেখানে ব্যক্তি স্বার্থটা প্রাধান্য পেয়েছে। পরিবর্তনের কথা বললেও পরিবর্তনের প্রক্রিয়াটি কি হতে পারে সেটি নিয়ে সংশয়ে আছেন এই নেতা। সাধারণ খেটে খাওয়া মানুষদের অনেক বড় অংশ চাচ্ছে বর্তমান সরকার পরিবর্তন হোক, কিন্তু এই সরকারকে গণতান্ত্রিক পদ্ধতিতে পরিবর্তনের জন্য রাস্তা এই সরকার নিজেই রাখে নাই। আপনি যে পরিবর্তন চান, সেই পরিবর্তনে বর্তমানের বদলে কাকে চান, কি চান? এর কারণ হলো 13 বছর আপনি যদি বর্তমান আওয়ামী লীগ সরকারের নুন খেয়ে থাকেন, আপনি 13 দিন পর কি নিয়মে বর্তমান আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যাবেন এবং তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন? স্বাধীনতার 50 বছরেও মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের অঙ্গীকার বাস্তবায়ন করা যায়নি বলেও আক্ষেপ মুক্তিযোদ্ধা সৈয়দ ইব্রাহিমের। আমরা যেন সাফল্য অর্জন করতে পারি। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। বিটুমিন আমদানির পুরো প্রক্রিয়ায় প্রশ্নবিদ্ধ। অনুসন্ধানী তথ্য বলছে বিএসটিআই, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন ও বুয়েটের অনুমোদন ও মান যাচাই ছাড়াই বিটুমিন আসছে দেশে। আর চট্টগ্রাম বন্দরের এক শ্রেণীর অসাধু কর্মকর্তাদের যোগ সাজসে সেগুলো ছাড়পত্র পেয়ে যাচ্ছে। সরেজমিনে দেখা যায় আমদানি করা বিটুমিনগুলোকে অবৈজ্ঞানিক উপায়ে রাখা হচ্ছে মাসের পর মাস। এছাড়া মুনাফার কৌশলে বিক্রি হচ্ছে হাতে হাতে, আর প্রতিবারই মিশছে ভেজাল। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। দেশের মোট বিটুমিনের চাহিদার প্রায় 70% আমদানি করা হয়। তথ্য বলছে সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশ থেকে আমদানি হয়ে বিটুমিনগুলো বাংলাদেশে আসে। বিটুমিন আমদানিতে বেশ কয়েকটি ফাঁক ফোকর আছে। চট্টগ্রামের খাতুনগঞ্জের এই ব্যবসায়ী নেতার বক্তব্যে তার কিছুটা উঠে আসে। ডিউটি সেম না? ডিউটি সেম, ডিউটির মধ্যে কোনো ফারাক নাই। বিটুমিনের ডিউটি সব সেম, গুণগত মানের। হ্যাঁ, ওইখানে $500 আছে, $200 আছে, $250 আছে। তার কথা সূত্র ধরে অনুসন্ধানে দেখা যায় সরকারি গেজেটের নিয়ম নীতির তোয়াক্কা না করেই বিএসটিআই, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন ও বুয়েটের অনুমোদন ছাড়াই বিটুমিন আসছে দেশে। আর তাদের এই কাজের সহযোগী বন্দরের কাস্টমস বিভাগের কিছু অসাধু কর্মকর্তা। আমদানির পর বিটুমিনগুলো কিভাবে রাখা হচ্ছে এবার তার অনুসন্ধান। জাহাজ থেকে বন্দরে আনা বিটুমিনের ড্রামগুলো যাচ্ছে তাইভাবে রাখা হয়েছে শেডে। বন্দরের এই শেড থেকে বিটুমিনগুলো আবার 2-3 বার বিক্রির অপেক্ষায়। খুঁজতে খুঁজতে একটি ব্যক্তি মালিকানাধীন গোডাউনে বিটুমিনের ড্রামের দেখা মিলল, যেখানে খোলা আকাশের নিচে ময়লা কাদার মধ্যেই অবৈজ্ঞানিকভাবে রাখা হয়েছে বিটুমিন। দেখলেই বোঝা যায় মানের কি অবস্থা। আমদানিকারকরাও তো সেকেন্ড পার্টির কাছে বিক্রি করে, মনে করলে সেকেন্ড পার্টির থেকে থার্ড পার্টিতে যেতে পারে। ফিল্ডের চেয়ে গোডাউনের কস্টিং অনেক, ভাড়া মানে রেন্টের মধ্যে আর কি অনেক কস্টিং করেছে। কোয়ালিটির পার্থক্য হতে পারে। গোডাউনে থাকলে মাল থাকবে আপনার ভালো, আর ওপেন ফিল্ডে থাকলে মনে করেন রোদ্দুরের মধ্যে মাল কত গোলে টোলে পড়ে যেতে পারে, বৃষ্টির পানিও ঢুকতে পারে। যেহেতু একটা কেমিক্যাল, স্বাভাবিকভাবে এটাকে একটা রক্ষণাবেক্ষণের কিছু বৈজ্ঞানিক পন্থা আছে, হ্যাঁ, যেগুলো অবলম্বন না করলে অবশ্যই সেটার মান হারাতে পারে, এবং তাই হচ্ছে। উৎপাদন থেকে আমদানি পর্যন্ত কিভাবে অসাধু ব্যবসায়ীরা বিটুমিনের গুণগত মান নষ্ট করে তার ব্যাখ্যা দিয়েছেন বিশেষজ্ঞরা।
এখন কন্ট্রাক্টরদের মধ্যে একটা প্রবণতা আছে ইন্টারন্যাশনাল মার্কেটে যাদের উপরে এমবার্গো আছে এই দেশগুলি তাদের কাছ থেকে সস্তায় পাওয়া যায় এই বিটুমিনগুলি। এমন একটা শিপ থেকে আমি বিটুমিন নিচ্ছি যেই শিপটা 3-4 মাস সাগরে ভাসছে, সেখানে শিপের স্লাজ, শিপের অয়েল, ইঞ্জিন অয়েল সেগুলো মিশানো হচ্ছে, গাড়ির ইঞ্জিন অয়েল মিশানো হচ্ছে। সোজা কথা চোরাইভাবে বা একটু মানহীনভাবে তৈরি করা বিটুমিনগুলোই কিন্তু বাংলাদেশে এসে পৌঁছাচ্ছে। স্বাভাবিকভাবে যেহেতু মানহীন আর ট্যাক্সের কিছু ইস্যু তারা অ্যাভয়েড করতে পারে, ফলে এর দামটা কম হয়। এবং দরিদ্র দেশের ঠিকাদাররা যেহেতু কোয়ালিটি কন্ট্রোল আমাদের ভালো নয়, আমাদের স্পেসিফিকেশন সেই কোয়ালিটি কন্ট্রোলটা নেই, আমাদের রাস্তায় সেই জিনিসগুলো ঢুকিয়ে দিচ্ছে। এই কারণে খারাপ ম্যাটেরিয়ালগুলো অল্প দামে পাওয়া যাচ্ছে, সেটা আমাদের দেশের রাস্তায় একটা আবর্জনা হিসেবে, আবর্জনাকে আমরা সেটাকে বিটুমিন হিসেবে ইউজ করা শুরু করেছি। সব দিক বিবেচনায় নিয়ে বিটুমিন আমদানিকারক এবং চট্টগ্রাম চেম্বারের সভাপতি জানান তারাও আমদানির বিপক্ষে, চান দেশীয় উৎপাদন। বাট আমাদের প্রস্তাব হচ্ছে যদি আমাদের এই যে কোয়ালিটি জিনিসটা যে আমাদের দেশে একটা প্রোডাকশন হয় এবং কোয়ালিটি জিনিস এখানে পায়, তাহলে তো এটার কোনো প্রয়োজন না। আমাদের ফরেন টাকা দিয়ে আনতেছে না, ডলার দিয়ে তো এগুলো আসতেছে। তো এখানে যদি ভালো উন্নত মানের ভিটামিন এখানে যদি প্রোডাকশন করা যায় তাহলে তো দরকার নেই। ইম্পোর্টকে আপনি এনকারেজ করার কোনো স্কোপ নাই, এক্সপোর্টকে আপনি এনকারেজ করতে পারেন। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন কর্তৃপক্ষকে ফাঁকি দিয়ে আমদানি হয়ে আসা এসব নিম্নমানের ভিটামিনগুলো আবার রাস্তায় ব্যবহার হচ্ছে, যার ফলে নির্ধারিত সময়সীমা পর্যন্ত রাস্তাগুলো টিকছে না। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে নিজ সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বিএনপির মহাসচিবকে অব্যাহতভাবে অপরাজনীতি না করারও আহ্বান জানান। আমাদের কোনো প্রভু নেই, বিদেশে আমাদের বন্ধু আছে। শেখ হাসিনা ইতিমধ্যে তার কূটনৈতিক দক্ষতার পরিচয় দিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বতন্ত্র অবস্থান তৈরি করে ফেলেছে। বিএনপি স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে জনগণকে সচেতন না করে উল্টো ঢালাওভাবে সরকারকে দুষছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, টিকা কূটনীতিতে ব্যর্থ হয়েছে সরকার। কোটি কোটি টাকা মুনাফা করতে টিকা আমদানি করা হয়েছে, এই কারণে টিকার বিকল্প উৎস রাখা হয়নি। তিনি বলছেন, 3 পক্ষের চুক্তির কারণে এ পর্যন্ত দেশে 50 কোটি টাকা লোপাট হয়েছে। নিজ বাসভবন থেকে পাঠানো ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি। অনিশ্চয়তা দুর্ভাগ্যজনক। সংশ্লিষ্টদের দূরদর্শিতায় টিকা কূটনীতিতে ব্যর্থ হয়েছে দেশ। কোটি কোটি টাকা মুনাফার লক্ষ্যে টিকা আমদানি হয়েছে, এ কারণেই টিকা পেতে বিকল্প উৎস রাখা হয়নি। 3 পক্ষের চুক্তি অনুযায়ী এ পর্যন্ত দেশে প্রায় 50 কোটি টাকা লোপাট হয়েছে, কিন্তু টিকার নিশ্চয়তা মেলেনি। বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন প্রক্রিয়া প্রবর্তনের জন্য ওএসএস পুরস্কার 2021 অর্জন করেছে বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। মঙ্গলবার বিকেলে আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন আয়োজিত ভার্চুয়াল এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার দেওয়া হয়। ওএসএস ফোরামের প্রধান লক্ষ্য হল উন্নয়নশীল বিশ্বে ইন্টারনেট ব্যবহার বৃদ্ধি করে ধনী দরিদ্র দেশগুলির মাঝে ডিজিটাল বিভাজন দূর করা। একই সঙ্গে সারা বিশ্বের সৃজনশীল উদ্ভাবনগুলো বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে ফোরাম। 2012 সাল থেকে পুরস্কার দিয়ে আসছে WDSIS কর্তৃপক্ষ, যাতে পর্যন্ত অংশ নিয়েছে 3 লাখেরও বেশি অংশীদার। সব নৃশংসতাকে ছাড়িয়ে গেছে ইসরায়েল। টানা দ্বিতীয় সপ্তাহে ফিলিস্তিনে বর্বর হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। হামলায় নিহতের সংখ্যা বেড়ে 212 জনে দাঁড়িয়েছে। এদিকে বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনা প্রস্তাব তৃতীয়বারের মতো আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে বিশ্ব নেতাদের বুড়ো আঙ্গুল দেখিয়ে ফিলিস্তিনে হামলা অব্যাহত রাখার কথা জানিয়েছে ইসরায়েল। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। জ্বলছে গাজা। ইসরায়েলের বহুমুখী বিমান ও সমুদ্র পথে হামলায় অগ্নিকুণ্ডের রূপ ধারণ করেছে ফিলিস্তিনের বিচ্ছিন্ন জনপদ। গেল 1 সপ্তাহের বেশি সময় ধরে চলা সংঘর্ষে ইসরায়েলি বিমান হামলায় আহত হয়েছে 1500 জন ফিলিস্তিনি। নিহতদের মধ্যে বেশিরভাগ শিশু, আর হামাসের রকেট হামলায় ইসরায়েলের 2 শিশুসহ 10 জন নিহত হয়েছেন।
এদিকে দখলদার ইসরায়েলের একটি যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হামাস। এমনকি ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে অন্তত 6টি রকেট ছুড়েছে লেবানন। তবে রকেট ছোড়ার প্রতিশোধ নিতে লেবাননের দিকে 22টি গোলা নিক্ষেপ করেছে ইসরায়েল। ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের রক্ষায় একটি আন্তর্জাতিক সুরক্ষা ব্যবস্থা করার প্রস্তাব দিয়েছে তুরস্ক। বিশ্বব্যাপী তীব্র সমালোচনার মুখে দেশ দুটির মধ্যে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে গাজায় ইসরায়েলের হামলার নিন্দা জানাতে এক সপ্তাহের মধ্যে তৃতীয়বার জরুরি বৈঠকে বসেছিল জাতিসংঘ। আর যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে তৃতীয়বারের মতো ওই প্রস্তাবও আটকে যায়, নিষ্ফল হয় বৈঠক। এমনকি ইসরায়েলের কাছে 735 মিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে জো বাইডেন সরকার। আর ইসরায়েলের এমন বর্বরতার বিরুদ্ধে বিশ্বব্যাপী অব্যাহত রয়েছে প্রতিবাদের ঝড়। তবু অনড় ইসরায়েল টানা তৃতীয়বারের মতো গাজায় হামলা অব্যাহত রাখার কথা জানিয়েছে নেতানিয়াহু। যারা তাকে সমর্থন দিচ্ছে তাদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন। মাসুদ রানা, নিউজ 24। প্রবাসের খবর। কানাডার ক্যালগেরিতে আলবার্টার প্রথম বাংলা অনলাইন পোর্টাল প্রবাস বাংলা ভয়েসের আয়োজনে সাংবাদিক রোজিনা ইসলামের গ্রেপ্তার এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মচারীদের অসৌজন্যমূলক আচরণে ভার্চুয়াল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান সম্পাদক আহসান রাজীব বুলবুলের সঞ্চালনায় আলোচনায় প্রধান অতিথি ও মূল বক্তা ছিলেন প্রবাসী সাংবাদিক শওকত আলী সাগর। স্বাগত বক্তব্য রাখেন কলামিস্ট, উন্নয়ন গবেষক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষক মোহাম্মদ মাহমুদ হাসান। আলোচনায় অংশ নেন ডক্টর মোহাম্মদ বাতেন, মোহাম্মদ কাদির, আবদুল্লাহ রফিক, রূপক দত্ত এবং কিরণ বণিক শঙ্কর। কিশোরগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমানের ব্যক্তিগত আয়োজনে ভেনিস প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ঈদ পুনর্মিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার ভেনিসের স্থানীয় একটি পার্কে ঈদের আমেজে একে অপরের সাথে ভাগাভাগি করতে প্রবাসী পরিবারগুলো মিলিত হয়। শুরু হয় ঈদ আড্ডায়। আগত সকলকে নিয়ে দুপুরের আপ্যায়নের মধ্য দিয়ে পুনর্মিলনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। প্রবাসীদের মাঝে ঈদ পরবর্তী আনন্দকে ভাগাভাগি করে নিতে চীনের চিয়াংশি প্রদেশে বসবাসরত বাংলাদেশিদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। প্রবাসের এই ব্যস্ততম সময়কে পাশ কাটিয়ে সকলের সর্ব উপস্থিতিতে অনুষ্ঠানটি শেষ পর্যন্ত বাঙালির মিলনমেলায় পরিণত হয়। চীনের প্রতিনিধি মোহাম্মদ সাইদুল ইসলামের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ কমিউনিটি ইন চিয়াংশি প্রভিন্সের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী চীনের চিয়াংশি প্রদেশের রাজধানী নাংচাং শহরে অবস্থিত ইয়াওহু বারবিকিউ ইকোলজিক্যাল গার্ডেনে অনুষ্ঠিত হয়। দেশীয় খাবার রান্না, খেলাধুলা, প্রীতিভোজ, আলোচনা সভা, লাকি কুপন ড্র, চা নাস্তা, পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল দিনব্যাপী অনুষ্ঠানমালায়। মধ্যাহ্ন ভোজনে ছিল নিজেদের হাতের তৈরি বাংলাদেশি খাবার সহ বিভিন্ন মজাদার খাবার। পরে প্রবাসী বাংলাদেশিরা টেবিল টেনিস, হাড়ি ভাঙা, ঝুড়িতে বল নিক্ষেপ, বালিশ খেলা, বেলুন ফোটানো, ব্রিলিয়ার্ড, ক্রিকেট সহ অন্যান্য খেলাধুলায় মেতে ওঠে। নাজমুল হাসানের সঞ্চালনায় ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন ইমতিয়াজ আহমেদ রুমি, সৈয়দ মোহাম্মদ ফাহিম ও মোহাম্মদ মাহমুদুর রহমান রোকন। ঈদ পূর্ণমিলনী উদযাপন কমিটির সদস্যদের পরিশ্রমে সফল ও সুন্দরভাবে শেষ হয় অনুষ্ঠানটি। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। ঈদের আগে পরে টানা দর বৃদ্ধির পর কিছুটা দর সংশোধন হয়েছে দেশের দুই পুঁজিবাজারে। মঙ্গলবার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে প্রধান সূচকে কমেছে প্রায় 11 পয়েন্ট। তবে লেনদেন হয়েছে রেকর্ড পরিমাণে। এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে 1719 কোটি টাকা, যা তার আগের দিনের চেয়ে প্রায় 200 কোটি টাকা বেশি। এদিন ডিএসইতে দর বৃদ্ধি পেয়েছে 103টি কোম্পানির, অন্যদিকে কমেছে 215টির দাম। এদিকে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসইতেও প্রধান সূচক কমেছে 28 পয়েন্ট। লেনদেন হয়েছে প্রায় 61 কোটি টাকা। খেলার খবর। বিশ্বকাপ বাছাই পর্বের বাকি 3 ম্যাচকে সামনে রেখে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে জাতীয় ফুটবল দল।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে 2 সেশনের অনুশীলনে এদিন ডিফেন্ডার, মিডফিল্ডার ও স্ট্রাইকারদের নিয়ে আলাদা আলাদা কাজ করিয়েছেন কোচ জেমিটে। এদিকে কাফ মাসলের ইনজুরিতে বিশ্বকাপ বাছাই পর্বে ম্যাচ থেকে ছিটকে গেছেন গোলরক্ষক আশরাফুল রানা। সেই সঙ্গে কোভিড বাস্তবতায় পিছিয়েছে ফুটবলারদের কাতার যাত্রা। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। দলগত অনুশীলনের দ্বিতীয় দিনে 2 ভাগে বিভক্ত করে 2টি সেশনে ফুটবলারদের কাজ করিয়েছেন কোচ জেমিডে। অন টার্গেট শট আর বল পজিশন নিয়ে আলাদা আলাদাভাবে হয়েছে ঘন্টা দেড়েকের অনুশীলন। 22 মে কাতার উড়াল দেওয়ার কথা থাকলেও সেটি নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। কোভিড প্রোটোকল মানতে গেলে কাতারে হোটেলের জিম ও সুইমিং সুবিধা পাবে না জাতীয় দল। তাই চলতি মাসের শেষ নাগাদ কাতারে উড়াল দেবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ভারত, আফগানিস্তান ও ওমানের শক্তিশালী আক্রমণ ভাগ বাংলার গোলরক্ষকদের চিন্তার কারণ। তবে সেসব বিবেচনায় হচ্ছে বেশ জোরালো প্রস্তুতি। এই টিমগুলোর সাথে আমরা আগে খেলছি, যেহেতু আফগানিস্তানের সাথে আমরা 1-0 গোলে হারছি, আর ইন্ডিয়ার সাথে 1 গোলে ড্র, ওমানের সাথেও। তো প্লেয়ার সবার কিন্তু মোটামুটি ধারণা আছে এগেনস্ট টিম নিয়ে। তো আমরা সামনে যেহেতু টাইম পাবো, এগুলো নিয়ে আমরা সবাই আরো ডিসকাস করব। কোভিড বাস্তবতা মানতে হবে গ্রুপের সব দলকেই। কাতারের আবহাওয়া একটি বড় সমস্যা প্রায় সবগুলো দলের জন্যই। তাই তো প্রতিটি ম্যাচেই বাংলাদেশের জন্য ভালো কিছু করে দেখানোর সুযোগ দেখছেন সোহেল রানা। সব টিমের জন্যই আপনার ইকুয়াল আপনি দেখতে হবে, কারণ ওরাও কোভিড মেনটেন করে থাকতে হবে, আমাদেরও সব কিছু ওই সেম রুলসেই থাকতে হবে। বাট আমাদের অ্যাডভান্টেজটা এটাই থাকবে যে ওয়েদারটা আমরা একটু পাবো, বেনিফিট পাবো এখানে। কারণ নর্মালি আমাদের বাংলাদেশে এখন প্রচুর গরম, সো এই গরমে আমরা ট্রেনিং করতেছি এখানে, সো অনেক হার্ডওয়ার্ক করতেছি। আমরা আশা করি আমাদের টার্গেট থাকবে যে কাতারে যেন আমরা একটা ভালো রেজাল্ট করতে পারি। কাফ মাসলের ইনজুরিতে মাঠের বাইরে গোলরক্ষক আশরাফুল রানা ছেড়েছেন ক্যাম্প, তাই এদিন অনুশীলনে ছিলেন না এই অভিজ্ঞ গোলরক্ষক। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এএফসি কাপের স্থগিত হওয়া ডি গ্রুপের ম্যাচের নতুন সূচি প্রকাশ করেছে এএফসি, যা শুরু হবে জুনের 27 তারিখ থেকে। ডি গ্রুপে বাংলাদেশ থেকে খেলছে বসুন্ধরা কিংস। চলতি মাসের 9 তারিখ মালদ্বীপের উদ্দেশ্যে রওনা হবার মুহূর্তে স্থগিত হয় ডি গ্রুপের ম্যাচ। এএফসির কাছে এর কারণ ব্যাখ্যায় কিংসের পক্ষ থেকে করা হয় যোগাযোগ। দক্ষিণ এশিয়ার করোনা ভাইরাস প্রকোপ, মালদ্বীপে বাংলাদেশিদের প্রবেশের নিষেধাজ্ঞা, ভারতের এটিকে মোহনবাগের খেলতে না চাওয়া এবং বেঙ্গালুরু এফসির ফুটবলারদের কোয়ারেন্টিন নীতিমালা ভাঙায় প্রাথমিকভাবে ডি গ্রুপের ম্যাচ স্থগিত করে দেয় মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশন। বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট ইমরুল হাসান এই নতুন সূচি প্রকাশ হওয়াকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, কিংসের জন্য এটা বড় সুযোগ ইনজুরিতে থাকা ফুটবলারদের কামব্যাক করার। এদিকে ডি গ্রুপের ম্যাচ আয়োজনের জন্য বাংলাদেশ, ভারত ও মালদ্বীপের ক্লাবগুলোর কাছে প্রস্তাবনা চেয়েছে এএফসি। শেষ করব মিস ইউনিভার্স প্রতিযোগিতার খবরটি। বিশ্বের 73 প্রতিযোগীকে পেছনে ফেলে 69তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সেরার মুকুট জিতে নিলেন মেক্সিকান ফ্যাশন মডেল আলমা আন্দ্রেয়া মেজাকারমোনা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সেমিনোল হার্ড রক হোটেল অ্যান্ড ক্যাসিনোতে রোববার আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করা হয়। 26 বছর বয়সী আন্দ্রেয়াকে বিজয়ীর মুকুট পরিয়ে দেন 2019 সালের মিস ইউনিভার্স বিজয়ী দক্ষিণ আফ্রিকান জোজিবিনি তুনজি। এই প্রতিযোগিতায় রানার্স আপ হয়েছেন ব্রাজিলের জুলিয়া গামা, পেরুর জেনিক মাসেতা দ্বিতীয় এবং ভারতের অ্যাডলিন কাস্টালিনো তৃতীয় রানার আপ হয়েছেন। করোনা মহামারীর কারণে এবারের আসর থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছিল বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশ। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ সবাইকে।